আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোলতাতা সংবাদ শিরোনাম। প্রশাসনের সবার সম্পদের হিসাব দাখিলে হাইকোর্টের নির্দেশ, বেনজির ও মতিউরের নামে দুদকের নোটিশ। পেনশন নিয়ে সরকারি ব্যাখ্যা প্রত্যাখ্যান শিক্ষক কর্মচারীদের, আন্দোলনে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপে নতুনদের খেলানো ভুল সিদ্ধান্ত, সিনিয়রদের পারফরম্যান্স ও হতাশার বোর্ড সভাপতির মূল্যায়ন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ সংক্রান্ত আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এই বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি 3 মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। সম্প্রতি কিছু সরকারি কর্মকর্তার পাহাড়সম সম্পদের খবর বেরিয়েছে। 1-2 নয়, একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন নড়ে চড়ে বসেছে। অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইন বাস্তবায়নে উচ্চ আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। বিষয়টি নিয়ে দায়ের করা রিটের শুনানি হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। শুনানিতে আদালত মন্তব্য করে বলেছে, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে। প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সহ 10 বিবাদীকে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্ত্রী সন্তান সহ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ হওয়া সম্পদের বাইরে অবৈধ সম্পদ খুঁজতে নোটিশ জারি করা হয়েছে বলে জানায় সংস্থাটি। গণমাধ্যমের খবরে সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন সপরিবারে বিদেশে। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে গত 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী কন্যাদের তলব করা হলেও তারা দুদকে যাননি। এরপর আইনজীবীর মাধ্যমে নিজের পক্ষে সাফাই দেন আলোচিত সাবেক এই আইজিপি। আইন ও বিধির আলোকে সংক্রান্ত কার্যক্রম করা হয়। তার বাড়িতে এই আমাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি দেওয়া হবে, লটকে দেওয়া হবে, সময়সীমা দেওয়া আছে, সেগুলি সব আমরা অনুসরণ করব। বেনজিরের মতো ছাগলকাণ্ডে ফেঁসে যান আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। বেরিয়ে আসে মতিউর রহমানের দুর্নীতির থলের বিড়াল। এবার মতিউর, তার 2 স্ত্রী ও সন্তানদের পৃথক চিঠিতে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে 2007-এর বিধি 17-1 মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। সংস্থার সচিব আরও জানান, এর আগে 4 দফা কিভাবে দুদকের অভিযোগ থেকে মতিউর দায়মুক্তি পেলেন তাও খতিয়ে দেখা হবে। অনুসন্ধান কার্যক্রম যেহেতু এখনো চলমান আছে, আমরা একটু অপেক্ষা করি। কি ক্ষতি দেখবেন কিনা?
নিশ্চয়ই সব রেকর্ডপত্র আমাদের কমিশনে রয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। 27 কোটি 48 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই দম্পতির বিরুদ্ধে 2019 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ফলে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের গেটে অবস্থান নেয় শিক্ষক সমিতি। আর প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। ফলে বন্ধ ছিল ক্লাস ও পরীক্ষা। আমাদের জুলাই মাস থেকে যেহেতু নতুন সেমিস্টার হওয়ার কথা, সেক্ষেত্রে অবশ্যই আমরা অন্যান্য স্টুডেন্টদেরকে পিছিয়ে যাচ্ছি। তাহলে এই যে পরীক্ষাটা আমাদের আজকে মিস হলো, স্টুডেন্টদের জন্য শতভাগ বিরূপ একটা প্রক্রিয়া বা প্রভাব পড়তেছে। তবে শিক্ষকরা বলছেন প্রত্যয় স্কিমের বিরুদ্ধে এই আন্দোলন শিক্ষার্থীদের জিম্মি করতে নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে। আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে, আমরা কাউকে জিম্মি করিনি। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। এতে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। কর্মসূচিতে বসা নিয়ে বিবাদে জড়ান কর্মকর্তাদের দুটি গ্রুপ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মঙ্গলবার লাগাতার পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ফলে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। বিদ্যমান পেনশন ব্যবস্থায় নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে, তবে প্রত্যয় স্কিম স্থগিত করে সার্বিকভাবে মূল্যায়নের আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। দেশে বর্তমানে 403টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 90টির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। অবশিষ্ট প্রতিষ্ঠান কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতাধীন। গত 1 জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ প্রতিষ্ঠানসমূহের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনা। তবে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আপত্তি জানিয়ে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ রেখেছে পাঠদান ও অন্যান্য কার্যক্রম। তাদের দাবি, এই স্কিম চালু হলে অবসরের পর বিদ্যমান সুবিধার বেশ কিছু সংকুচিত হবে। এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, 30 জুন 2024 পর্যন্ত যেসব শিক্ষক ও কর্মচারী চাকরিরত আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। নতুন পেনশন স্কিমের পুরো বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এই যে একটি মুখোমুখি অবস্থানের তৈরি করেছে, এই জিনিসটিকে আমরা মনে করছি যে এটি পুনর্মূল্যায়িত হওয়া উচিত এবং নতুন এই খণ্ডিত প্রজ্ঞাপন জারি না করে সম্পূর্ণটা মূল্যায়ন করে এটি প্রয়োগ করার আগে এটি স্থগিত করা হোক। আমাদের 60 বছরের জায়গায় 65 এটা তো হতেই হবে, কিন্তু আসল আমাদের যে দাবিগুলো সেখানে কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। যেটা যেমন হচ্ছে ধরেন গ্র্যাচুইটি, আমরা যে এককালীন টাকা পাবো সেটার কথা এখানে বলা নাই। আমাদের যে এখন পুরো পেনশনটা দেওয়া হয় সরকারিভাবে, আমাদের বেতন থেকে কাটা হয় না, সেটা যে প্রত্যয় স্কিমে আছে সেটা তো কিছু বলা হয় নাই। প্লাস এই জিনিসটা আমরা তো আমাদের দাবি তো হচ্ছে এটা প্রত্যাহার করা, যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সরকারি 12 লাখ, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত
সংস্থার 4 লাখ এবং পেনশনে যাওয়া অবসরভোগী 7 লাখ সহ 23 লাখ লোক পেনশনের আওতাভুক্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় দল এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে নিয়ে বোর্ড সভা শেষে তিনি আরও জানান, নতুন 5 ক্রিকেটারকে খেলানোটা ভুল হয়েছে, সিনিয়রদের পারফরম্যান্সও হতাশ তিনি। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স মূল্যায়ন সহ আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বিসিবিতে 11তম বোর্ড সভায় বসেন সংস্থার পরিচালকরা। প্রায় 4 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে বিসিবির সভাপতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে মূল্যায়ন করেন। একটা কথা বলেছি, উই আর গোইং থ্রু আ ট্রানজিশন ফেজ। আমরা উই আর ইন দ্য প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি হতো আজকে এখানে 5 জনের সাথে আরও 4 জন ঢুকাতাম, এক্সপিরিয়েন্স যেন ওদের বাদ দিয়ে, তখন তো অবস্থা কি হতো কেউ জানে না। জুনিয়রদের থেকেও সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স হতাশাজনক ছিল বলে জানান তিনি। সাথে যোগ করেন তাদের সম্মানজনক বিদায়ের বিষয়টিও। এইবারই প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি। আমরা 5টা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্স। তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, রিশাদ, অনিক। আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল তার আমরা কিছু নেই। কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। গণমাধ্যমে প্রকাশিত পেসার তাসকিন আহমেদের ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুমের কারণে টিম বাস ধরতে না পারা বিষয়টি নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি। আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। এ ধরনের মন্তব্য কখনো করেননি বলেও জানান বিসিবির সভাপতি। আর আমি জীবনে এই কথা বলি না, এগুলো বানান কেমনে, মানে কে যেই বানায় আপনি না, আমি যারা বানায় কেমনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 5,214 কোটি 34 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন 140 কোটি 44 লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জুলাই আগস্টে বৃষ্টি থাকে, এ সময় বিভিন্ন প্রকল্পের কাজ করা যায় না, তাই এখন পেপার ওয়ার্ক এবং বৃষ্টি শেষে প্রকল্পের কাজ শুরু করা ভালো। বন্যার আশঙ্কা থাকায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একজন প্রকল্প পরিচালকের একাধিক প্রকল্পের দায়িত্ব দেওয়া যাবে না। তিনি জানান, ঘনবসতি এলাকা ও 3 ফসলি জমিতে প্রকল্প করতে দেয়া হবে না। ডিমের দাম নিয়ে জুয়া খেলছেন তেজগাঁও ও কাপ্তান বাজারের ব্যবসায়ীরা। রাতে ডিম ট্রাকে রেখেই 3 দফায় হাত বদলে বেড়ে যাচ্ছে দাম। তবে বেশিরভাগ ব্যবসায়ী বাড়াচ্ছেন মোবাইলে খুদে বার্তার মাধ্যমে। সকালে এইসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক। এমন অসৎ ব্যবসায়ীদের সতর্ক হবার হুঁশিয়ারি দেন তিনি। দেখছিলাম, অবজার্ভ করছিলাম। ডিমের বাজারে অস্থিরতা কমাতে উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় বাজার মনিটরিংয়ের সদস্যরা বলেন, বর্তমানে সর্বোচ্চ 10 টাকা 88 পয়সা উৎপাদন খরচ হলেও খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। ঢাকা থেকে একটি খুদে বার্তার মাধ্যমে নির্ধারণ হচ্ছে ডিমের দাম। আর মোবাইলে এমন খুদে বার্তা পাঠাচ্ছেন তেজগাঁও ও কাপ্তান বাজারের ব্যবসায়ীরা। কাগজ পরিবর্তনের মাধ্যমে 3 বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। ক্রয়ের ক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম, বিক্রয়ের ক্ষেত্রে একই রকমের ম্যাট্রাস দিয়ে এই ডিমের দামগুলো বৃদ্ধি করা হচ্ছে। এই কারওয়ান বাজার থেকে কে বা কারা এই SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ 64 জেলায় SMS ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং SMS এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে। এ সময় তেজগাঁও ও কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণের প্রমাণ তুলে ধরলে মহাপরিচালকের সাথে তর্কে জড়ান ব্যবসায়ীরা। অস্বীকার করেন অভিযোগ। ডিমের দাম যে কর্পোরেট উৎপাদকরা নিয়ন্ত্রণ করেন না, সে তথ্য জানান কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি। কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে রেট নির্ধারণ করে দেওয়া হয়, কাজী ফার্মস
তখন থেকেই সেই রেট অনুসারে 9.61 যে পাইকারি মূল্য আমরা সেই রেটে বিক্রি করতেছি। তা আমরা যদি 9.61 রেট বিক্রি করি তো বাকি প্রায় 97% ডিম কিন্তু 11 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবার আমাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল যে আমরা সিন্ডিকেট করি বা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করি, তো বিগত তো আমরা তো অনেক কম রেটে বিক্রি করলাম, কিন্তু সেখানে কিন্তু ডিমের বাজার আসলে সেভাবে কমে আসলো না। সিন্ডিকেট করে কর্পোরেট পক্ষ থেকে জিনিসটার দাম বাড়ানো হয়, এই জন্য আমরা আজকে কাজী ফার্ম এটা প্রুভ করতে পারলো যে 9.61 বিক্রি করেও ডিমের দাম কিন্তু 14 টাকা হয়ে যাচ্ছে, 15 টাকা হয়ে যাচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রতিটি ডিম 12.5 টাকার বেশি দামে বিক্রি হওয়া উচিত নয়। যদিও ডিমের দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। দাম নিয়ে কারসাজি, ফৌজদারি অপরাধ জানিয়ে এই চক্র ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। থেকে 12.5 টাকার বেশি হওয়া উচিত না, কিন্তু এটি আমাদের 15 টাকা আমাদের কিনতে হচ্ছে। যেখানে পাকা ভাউচার দিবে না, আমরা টোটাল ওই দোকান শাটডাউন করে দেবো। তার ব্যবসা করতে হবে না, ডিমের ব্যবসার দরকার নেই। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। আমি মনে হয় গ্যামলিংও বোধহয় এত সুবিধাজনক না। যদি আপনি গ্যামলিং করেন তাতেও মানে এত বেশি আপনার বেনিফিট নাই। অনেক দিন থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ, ডিমের দাম বাড়ায় কর্পোরেট প্রতিষ্ঠান। এর প্রতিবাদ করেও কোটি কোটি টাকা জরিমানা দিয়েছে কর্পোরেট ডিম উৎপাদকরা। তবে এখন ভোক্তা অধিকার প্রমাণ পেয়েছে কর্পোরেট উৎপাদনকারীদের কারসাজি নয়, মূলত হাত বদলে ডিমের দাম বাড়াচ্ছে তেজগাঁও ও কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ জুড়ে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নেত্রকোনায় সড়ক ভেঙে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। এতে অন্তত 15টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় গত 24 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ভোক্তা পর্যায়ে 12 কেজিতে 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানীতে BERC কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। জুলাইয়ের জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1366 টাকা। গত জুনে দাম ছিল 1363 টাকা। সংস্থাটি জানিয়েছে, এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় জুলাইতে দাম কিছুটা বাড়ানো হলো। ঘোষিত নতুন দর সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4তলা একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। অভিযানে 3টি IED বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে সকাল 10:30 থেকে 4তলা বাড়িটি ঘিরে রাখে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড BREB ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবিও তাদের। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এই কর্মবিরতি পালন করছে। আন্দোলনকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় 4 কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে। BREB দ্বারা নিয়ন্ত্রিত এইসব সমিতির কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানান, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ, পদবি, বেতন ভাতা ও বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য রয়েছে। বরিশালের মেঘনায় কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। এতে চাহিদা অনুযায়ী আহরণ ও সরবরাহ না থাকায় ইলিশের দাম বেড়েছে। পাশাপাশি সাগরেও মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকায় দুর্ভোগে জেলেরা। সাগরে চলছে ইলিশ সহ মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। ভরসা তাই নদীর ইলিশ। তবে মেঘনা নদীতে মাছ শূন্য জাল টেনে তুলছেন জেলেরা।
আড়তদাররা জানান চাহিদা অনুযায়ী আহরণ কম থাকায় ইলিশের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আড়তে 500 গ্রামের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 40,000 টাকায়, আর 700 থেকে 900 গ্রামের 60,000 টাকায় এবং 1 কেজি ওজনের প্রতি মন ইলিশ 70,000 টাকা দরে পাইকারি বিক্রি করা হচ্ছে। কেজির মাছ চলে 1600-1700 টাকা কেজি, কেজির মাছ, আর কেজির উপরে গেলে 2022। বাজার পরিস্থিতি হলে যে এখন তো মাছ কম। এলসি মাছ 61-62, কেজি মাছ 66-68, 1200 গ্রাম 72-73,000 টাকা। ক্রেতারা জানান ইলিশের বর্তমান বাজার দর ক্রয় ক্ষমতার বাইরে। মাছটা কিনতে ইলিশ মাছ, কিন্তু মাছের দাম অনেক বেশি, এই জন্য কিনতে পারতেছি না। তারা মধ্যবিত্ত, তারা এখন বর্তমানে ইলিশ মাছের চারপাশেও নাই, কারণ অনেক দাম বেশি। আমাদের দেশে ইলিশ আমরা খাইতে পারতেছি না। মৎস্য বিভাগ জানায় ইলিশ এখনো সাগর থেকে নদীতে প্রবেশ করেনি। আশা করা হচ্ছে কিছুদিন পরে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। কারণ আমাদের নদীতে জোয়ার এবং পানির চাপ ও স্রোত বাড়লেই আমাদের ইলিশ আসবে। আমাদের বিশ্বাস আমরা এটা এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব হবে। এবছর জেলায় 45,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা জানিয়েছে মৎস্য বিভাগ। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 120 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাস জেলায় ওই অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন এক গুরু। ওই সময় এই ঘটনা ঘটে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের জন্য 2 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। খেলা খবর। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে পাকাপোক্ত করতে বুধবার সকাল 7টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে শেষ 8-এ 1 পা দিয়ে রেখেছে ব্রাজিল। তবে দুশ্চিন্তার বিষয় প্রতিপক্ষ কলম্বিয়া। অন্য 2 দলকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে, তাই লড়াইটা খুব সহজ হবে না ভিনি রদ্রিগোদের জন্য। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। প্রশাসনের সবার সম্পদের হিসাব দাখিলের হাইকোর্টের নির্দেশ। বেনজির ও মতিউরের নামে দুদকের নোটিশ। পেনশন নিয়ে সরকারি ব্যাখ্যা প্রত্যাখ্যান শিক্ষক কর্মচারীদের। আন্দোলনে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপে নতুনদের খেলানো ভুল সিদ্ধান্ত। সিনিয়রদের পারফরমেন্স ও হতাশার বোর্ড সভাপতির মূল্যায়ন। ছিল এখনকার মতন। আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।